নমস্কার, সকলে কেমন আছেন? আশা করব সকলেই খুব ভালো আছেন। আমি পুষ্পাঞ্জলি আবার নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। একটা খুব মজার ঘটনা ঘটেছে জানেন? স্যাটারডে আমরা একটু জুতো কিনবার জন্য ভাবলাম যে মানে লোকাল মার্কেটে দেখলাম পছন্দ হলো না, শ্রীলেদার্সে গেলাম সেটাও পছন্দ হলো না। তো সুপ্রতীক বলল, চল একবার তাহলে এসপ্ল্যানেড থেকে ঘুরে আসি। এসপ্ল্যানেডে আশা করব তুই যেরকম জুতোটা পাচ্ছিস মানে চাইছিস সেটা হয়তো পেয়ে যাবি। তো এখন আমরা দৌড়ে দৌড়ে যাচ্ছি। 8:10 ট্রেন, তো এখন বাজে হচ্ছে 8:05। এবার টিকিট কেটে আমরা কিন্তু চলে যাব এসপ্ল্যানেড। তো এখন এই মেট্রোটা হয়ে খুব সুবিধা হয়েছে যে এখান থেকে জাস্ট হাওড়া ময়দান থেকে মেট্রো ধরে কিন্তু চটপট একদম এসপ্ল্যানেডে পৌঁছে যাওয়া যায়। তো চলুন আমরা যাই এসপ্ল্যানেডে। তো এসপ্ল্যানেডে এই তো চলে এসেছি, কিন্তু একটা বিশাল বড় ঘটনা ঘটে গেছে। মজার বলবো না, হাসির বলবো না, দুঃখের বলবো জানি না। তো হয়েছিল কি যে আমরা যখন 8:08 স্টেশনে ঢুকি তখন দেখি অলরেডি ট্রেনটা বেরিয়ে গেছে, মানে টাইমিং ওটা 8:10। তো এতদিন শুনে এসেছি যে ইন্ডিয়ান রেল দেরি করে, কিন্তু আজকে আমাদের অভিজ্ঞতা হলো যে 2 মিনিট আগেই কিন্তু ট্রেন ছেড়ে চলে গেছে। তো যাই হোক, আমরা গেছিলাম, কমপ্লেনটা বলে এলাম, মানে জানিয়ে এলাম যে আজকে 2 মিনিট আগে কিন্তু ট্রেন চলে গেছে। একটা অদ্ভুত অভিজ্ঞতা হলো যে এতদিন শুধু ইন্ডিয়ান রেলওয়ে যে দেরি করে সেটাই শুনতাম, বাট আজকে দেখলাম যে 2 মিনিট আগেই সে কিন্তু বেরিয়ে গেছে। তো যাই হোক, আমার এসপ্ল্যানেড যাওয়া হলো না। ওই হাওড়া ময়দানের একটা দোকান থেকেই আমি একটা জুতো নিয়ে নিয়েছি। যেমনটা চাইছিলাম সেটা না, মানে ফিতে ফিতে দেওয়াটা চাইছিলাম না, চাইছিলাম যে যদি ভেলকো দেওয়া থাকে চটপট তাহলে কী হয়, খুব সুবিধে হয় ওটা পরে নিতে। তো যাই হোক, পেলাম না, ওটাই নিতে হলো। তো এখন আমরা চলেছি আমাদের বাড়ি, মানে অনেক দিন পর যাচ্ছি বাপের বাড়ি শ্বশুর বাড়ি একই জায়গায় যেহেতু, তো চলেছি আমরা আমাদের গ্রামে। তো এখন যেহেতু নিকের স্কুলটা একদিন আছে অবশ্য, তবে সোমবার দিন ওদের ক্লাসে স্যান্টা আসবে, কিন্তু আমাদেরও এদিকে আর টাইম মানে 2 দিন আর অপেক্ষা করার সুযোগ হলো না। আমরা তাই আজকে চলেছি বাড়ি বেলিয়াতোর বাঁকুড়াতে। তো এইবারে আমরা বাসে করে যাচ্ছি, অন্যবার ট্রেনে যাই, কিন্তু এইবারে মা ওর সাথে আছে। মা বললো যে অত ওভারব্রিজ আমি ক্রস করতে পারবো না, তাই বাসে যাচ্ছি। তো আমরাও অনেক দিন পর বাসে জার্নি করছি। তো এখন সত্যি কথা বলতে কি, বাসে সেরকমভাবে যাওয়াই হয় না। সেই লাস্ট গেছিলাম মন্দারমণি বাসে। আর বাসে আমার অবশ্যই একটু সাফোকেশন লাগে, মানে আমার একটু মোশন সিকনেস আছে, যার জন্য মানে বাসে করে গেলেই আমার গাটা ভীষণ কেমন করতে থাকে। তো আমি যদিও অ্যাভোমিন খাইনি, কিন্তু ভালো করে পেট ভরে খেয়ে নিলে অনেক সময় হয় না। তো এবারে দেখি ওই রিস্কটা নিয়েছি, কী হবে, ঢালবো না ঠিকঠাক থাকবো সেটা পরেই দেখা যাবে। তো এবারে অনেক দিন পর যাচ্ছি, প্রায় 9 মাস হয়ে গেল যাওয়া হয়নি। তো এখন তো সেরকম সুযোগ হয় না, আর বাচ্চাদের স্কুল টুল শুরু হয়ে গেলে তো জানেনই সবাই যে যাওয়াটা খুব মুশকিল হয়। তো এটা আমরা কোনা এক্সপ্রেসওয়েটা পেরোচ্ছি। তো এখান থেকে মোটামুটি আমাদের টাইম লাগবে প্রায় 5 ঘন্টা, আর জ্যাম ট্যাম পেয়ে গেলে আরেকটু বেশি লাগবে। তো ট্রেনেও খুব তাড়াতাড়ি হয়ে যায়, ট্রেনে দুর্গাপুর অবধি, তারপর ওখান থেকে ওই 40-45 মিনিট বাসে। তো আমার এখন মনে হচ্ছে ওকে এতক্ষণ আমি এনগেজ রাখবো কী করে, ঘুমাবে তো না, একটুও ঘুমায় না। তো ওকে স্লেট দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে, ও নিজেই বললো যে স্লেট দাও। আর এ দেখো চলন্ত বাসে ও এখন আঁকিবুকি ডেকোরেশন হচ্ছে ওর, এখন ও ভীষণ ডিজাইন করছে। আর এখানে বাসটাও চলছে। তো আমরা এসবিএসটিসি বাসে যাচ্ছি স্টেট। আর এইসব বাসের দৃশ্যগুলো দেখতে দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর ওইখানে নিক কিন্তু চেষ্টা করে আছে, এবং দেখছি খুব একটা যে ওর মানে প্রবলেম হচ্ছে বাস চলছে বলে তা কিন্তু নয়, ও কিন্তু বেশ ভালোভাবেই আঁকতে পারছে। তো এটা একটা ভালো হয়েছে, এই স্লেটটার জন্য ওর কিন্তু অনেকটা টাইম এটা আঁকাআঁকিতে কাটাবে। কারণ সত্যি কথা বলতে কি, সত্যি এত লম্বা জার্নিতে বাচ্চাদের চুপচাপ বসিয়ে রাখাটাই একটা বিশাল বড় একটা কি বলবো চ্যালেঞ্জ বলতে পারে না। তার উপর আবার নিকের মতন মানে ছটপটে, ওতে জানেনই এক জায়গায় 1 সেকেন্ডও বসে থাকতে পারে না, কিছুক্ষণ পরই ও উঠে ওর কিছু না কিছু অ্যাক্টিভিটি ওকে করতে হবে। তো এটা কিন্তু তোমাদের জন্য, মানে তোমাদের যাদের বাচ্চা আছে ছোট, তাদের জন্যও কিন্তু এটা একটা আইডিয়া বলতে পারো, যে যদি তোমরা বাচ্চাদের অনেক দূরে নিয়ে যাচ্ছ, আঁকতে ভালোবাসে, তাহলে কিন্তু এরকম একটা স্লেটও নিয়ে নিতে পারো। স্লেটে আঁকতেও পারো, আবার স্লেটে কিছু ওই টিকট্যাক মানে ওই কাটাকুটি খেলা খেলতে পারেন ওদের সাথে, কিংবা অন্য কিছু একটা এটার মধ্যে অ্যাক্টিভিটি করতে পারা যায়। তো এখন কী যে আঁকছে ওই জানে। আমি ভাবলাম যে একটা সুন্দর কিছু আঁকতে, ওর মাথায় যেটা আসছে সেটাই এখন ও আঁকতে শুরু করে দিয়েছে। যাক, একটু বিজি থাকবে এটাই অনেক।
তো এখন নেমে গেছি শক্তিগড়ে। তো শক্তিগড়ের এখন মিষ্টির যা রিভিউ দেখছি, তো সাহস করে মিষ্টি কিনতে পারলাম না। আর নিক খুব ঝালমুড়ি খেতে ভালোবাসে, এমনি তো আর ঝালমুড়ি মানে বাইরে গেলে খাওয়া হয় না। তো বললো যে ঠিক আছে আমি ঝালমুড়ি খাবো। আর ওর যে ও যেহেতু হাতে করে খাবে না, ওর সেই কমপ্লেনের ভেতরে একটা চামচ ছিল, সেটা ওকে বার করে দেওয়া হয়েছে ওকে খাওয়ার জন্য। তো দেখুন এইখানটা কি মানে পলিউশন, এখানেও যে ভীষণ পলিউশন হয়ে গেছে সেটাও কিন্তু আশপাশটা দেখলেই বোঝা যাচ্ছে। এখন মোটামুটি ওই 10:30 অমনি বাজে, 10টা 10:30টার মতন, আর তাতেই চারদিকটা কীরকম একটা ধোঁয়াশা ধোঁয়াশা হয়ে গেছে। আমরা বলছি দিল্লিতে পলিউশন, কিন্তু আমরা যদি আমাদের চারপাশটা একটু ভালো করে দেখি না, আমরাও বুঝতে পারবো যে কী ধরনের পলিউশন। আর এই রকম ফাঁকা জায়গা দেখতে যে এতদিন পর কী ভালো লাগছে। আগে যখন থাকতাম ওখানে মানে বেলেতরে যখন থাকতাম, তখন অতটা মনে হতো না, এগুলো খুব নর্মাল লাগতো। কিন্তু এখন এতদিন পর যখন এতটা ফাঁকা জায়গা, গাছপালা, মাঠ, দিগন্ত বিস্তৃত মাঠ দেখতে পাচ্ছি, তখন কিন্তু একটা অন্যই অনুভূতি হচ্ছে। যেটা বলে না যে চোখের সামনে যেটা থাকে সেটা তখন মূল্য বা ভ্যালিউ বোঝা যায় না, তারপরে যখন সেটার থেকে দূরে থাকা হয় তখনই সেটার মূল্য বোঝা যায়। তো সত্যিই তাই। তো আর এটা যেহেতু একটা এক্সপ্রেসওয়ে, তার পাশাপাশি এই মাঠগুলো মানে ছুটন্ত গতিতে গাড়ি, আর তার পাশে এরকম বড় দিগন্ত বিস্তৃত মাঠ। নিকের আর ধৈর্য ধরছে না, একটু যাচ্ছে 15 মিনিট যাচ্ছে, তারপরে আবার জিজ্ঞাসা করছে আর কতটা এলাম, আর কতটা এলাম। ও তো এতটা দূর জার্নি যখন গেছিলো ওই মন্দারমণি গেছিলো, আর তখন অবশ্য ঘুমিয়ে গেছিলো, আর ছোটও ছিল তখন, ও ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছিলো মোটামুটি, তাই অতটা বুঝতে পারিনি। এবার তো একটুও ঘুমাচ্ছে না, জানি না কী করবে। আর তার মাঝখানে আবার ওর আবার মাঝখানে টয়লেট পেয়ে গেছিলো। তো নিকের আবার অভ্যাস হচ্ছে বাইরে কোথাও টয়লেট কিছুতেই করবে না। ওর ব্যাপারটা হচ্ছে যে যতক্ষণ না বাথরুম হচ্ছে ততক্ষণ ও টয়লেট করবে না। তো বাসের ড্রাইভার স্যারকে বললাম যে 1 মিনিট দাঁড়াতে, ও আমার ছেলেটার টয়লেট পেয়েছে। তো দাঁড়ালে না উনি, কিন্তু আমার ছেলে বাস থেকে নেমেও করলো না, আমিও টাইম নিলাম না, কারণ শুধু শুধু আমার জন্য কেন বাসটা লেট হয়। তারপরে যখন শক্তিগড়ে গেলাম তখন আবার বাথরুম পেয়ে ও তারপরে টয়লেট করলো। তো এটা একটা বিশাল সমস্যা দেখছি ওকে নিয়ে বাইরে বেরোলে। ও বাথরুম ছাড়া কিছুতেই টয়লেট করতে চায় না। তো যাক, এখনও অর্ধেকটা রাস্তা এসছি, এখনও অর্ধেকটা রাস্তা বাকি। বেরিয়া তো তোমরা অনেকেই হয়তো নাম শুনে থাকবে, কারণ এটা হচ্ছে যামিনী রায়ের গ্রাম, বিমল ঘোষের, যাকে আমরা মৌমাছি বলে চিনি, তার গ্রাম, মেচা সন্দেশের দেশ। আর এখন তো আবার হাতিও রয়েছে আমাদের জঙ্গলে, আশপাশের জঙ্গলে মাঝে মাঝে বেলিয়াতরেও ঢুকে যায়, বেলিয়াতরের পাশের গ্রামেও কিন্তু হাতি আসে। তার মানে এখন পাশেই রয়েছে আমাদের অভিব্যক্তি। তো এখানটা কিন্তু, তারপরে রয়েছে ছাদার, আপনার আর কিছুটা গেলেই শুশুনিয়া, মানে এমন দেখেছেন কি পলিউশন এখানে। এই যে দুর্গাপুর ঢুকলাম মানে পলিউশনের শুরু হয়ে গেল। যদিও এখানটা জঙ্গল রয়েছে, পলিউশনটা তাও একটু বাঁচোয়া, জঙ্গল রয়েছে বলে। তো নিক জিজ্ঞাসা করছে মাম্মা ওটা কিসের ইয়ে, তো বললাম ওকে। ও তো এরকম ফ্যাক্টরি এত উঁচু উঁচু মানে ইয়ে তেমনভাবে দেখেনি, আর এখন একটু বড় হয়েছে, এখন একটু আর বাসটার রাস্তা দিয়েও এত পেরোয় না। তো দেখুন পলিউশনটা দেখতে পাচ্ছেন এখানে যে ইয়েটা রয়েছে, মানে দেখেই বোঝা যাচ্ছে যে ফ্যাক্টরির পলিউশনটা কি মারাত্মকভাবে এফেক্ট করেছে চারদিকটাকে। তো যাই হোক, মানে বেরিয়াতর এমন একটা জায়গা যে তোমরাও যদি আসতে চাও, তোমরাও যদি ঘুরতে চাও, বেশ ভালো জায়গা, অফবিট জায়গা। এখান থেকে শুশুনিয়া যেতে পারো, অন্যদিকে আছে কুড়োর পাহাড়, অনেক কিছু দেখার আছে। সবথেকে ভালো দেখার হচ্ছে জঙ্গল, যেখানে হাতিও আজকাল আছে। তো একটা ছোটোখাটো ট্যুর নিয়ে অফবিট জায়গায় যদি আসতে চাও, বেরিয়াতোর কিন্তু একটা ভালো অপশান হতে পারে। আর এই দেখো দুর্গাপুর বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছি, কত পায়রা। নিক তো দেখে মানে একদম অস্থির অস্থির হয়ে যাচ্ছিল, ওর যে এই পায়রাগুলোকে, এত পায়রা কি করে এলো, আর একটুখানি মুড়ি ছড়িয়ে দিচ্ছে এতগুলো পায়রা এসে। খুব ভালো লাগছিল দেখতে কিন্তু পায়রাগুলোকে। আর নিক তো খুবই এনজয় করছিল এই দৃশ্যটা। ওর খালি মনে হচ্ছে একবার একটিবার নেমে ওখানটাতে একবার দৌড়ে দিই, কিন্তু বাস কখন ছেড়ে দেবে বলা যায় না। আর তারপরে দুর্গাপুর বাস স্ট্যান্ড মানে চারদিকেই শুধু বাস বাস, তাই অতটা রিস্ক নিইনি। ও জানলা থেকেই দেখছিল, আর সে কি ওর হাসি। যাই হোক, ওটা দুর্গাপুর চলে আসা মানে আমাদের কাছেই চলে এলাম। আর এখানে কত জঙ্গল দেখেছেন, এইরকম জঙ্গলের কিন্তু প্রচুর জঙ্গল রয়েছে। বাঁধকানার জঙ্গল বলে বিখ্যাত জঙ্গল আছে, যেখানে আগে দস্যুরাও থাকতো, ডাকাত দল থাকতো।
ব্যাস দুর্গাপুর পেরোলাম মানে আমাদের চেনা গণ্ডির মধ্যে আমরা চলে এসেছি। সুন্দর প্রকৃতির মাঝখানে নিজেদের চেনা পরিবেশ, নিজেদের চেনা জায়গা, নিজেদের মাটির টান। তো এত সুন্দর জায়গা এখানটা যে যদি না আসেন বুঝতেই পারবেন না। আর এখন তো এগুলোকে আরও বেশি টান লাগে, কারণ এখন বাইরে থাকার দরুন যারাই বাইরে থাকে তারা জানে যে যখন গ্রামে ফেরা হয় বা নিজের জায়গায় ফেরা হয় সে জায়গাটা আরও আরও বেশি সুন্দর লাগে। তো এখানে দেখেছেন কত দূরে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে পুরো একদম গভীর জঙ্গল। মানে আমাদের এখানে নদী পাহাড় জঙ্গল কিন্তু সবই পাবেন যদি আসেন। সত্যি কথা বলতে কি নিরাশ হতে হবে না। তবে হ্যাঁ, বেরিয়াতোর সেই রকম মানে আশপাশটা দেখার আছে, বেরিয়াতোরটা স্টে করতে পারেন আর আশপাশটা দেখতে পারেন। বেরিয়াতোরেও যে কিছু দেখার নেই সেটা নয়, খুব সুন্দর সুন্দর মন্দির আছে, তারপরে সামনেই অভিব্যক্তি আছে। তো এই আমরা চলে এসেছি, এসেই ওর দুষ্টুমি শুরু হয়ে গেছে। কোথায় উটকো বাটকা, ওর এই এখন এই এক নেশা, সব জায়গা থেকে সমস্ত কিছু বার করবে আর খেলতে থাকবে, দুষ্টুমি করবে। তো চলুন আজকের ব্লগটা এখানে শেষ করছি, একটু সবার সাথে কথা বলি, আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আজ তবে আসি, টাটা।